খাইয়ে ধান খাইলো রে, খেয়ে ধানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই, খাইয়ে ধান খাইলো রে। ধাতিন তাং ধাতিন তাং ধাতিন তাতাক ধাতিন তাং তাক্তা ধাতিন ধাতিন তাং তাতাক ধাতিন ধাতিন তাং। শেষ চ্যাপ্টার, আমাদের পরিবেশের শেষের যে চ্যাপ্টার রয়েছে সেখানে যেটা রয়েছে নানা রকম সংগ্রহশালা, এখান থেকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। যেটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে লেপচা মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? যে কোনো একজন বলুন দেখি। লেপচা মিউজিয়াম। হ্যাঁ, দার্জিলিং। হুম, দার্জিলিং। দার্জিলিং জেলার কালিম্পংয়ে। বেশ। আচ্ছা, কি ওখানে কি সংগ্রহ করে রাখা হয়েছে? লেপচা মিউজিয়ামে কি কি সংগ্রহ করে রাখা হয়েছে? স্যার ওখানে বিভিন্ন পাহাড়ি যে জীব বৈচিত্র্য গুলো রয়েছে সেগুলো সংক্রান্ত বেশ কিছু জিনিসপত্র সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়াও দার্জিলিং এর ইতিহাস সম্পর্কে জানা যায় এরকম বেশ কিছু জিনিসও সংগ্রহ করে রাখা হয়েছে। এবং হচ্ছে বেশ কিছু যে মানে পশু পাখি থাকে না, তাদের যে মানে কি বলবো, মানে তাদের শিকার করার পর তাদের যে অবয়বটা যে থাকে, মানে যে চামড়ার অংশটা থাকে, ওগুলো ওখানে রাখা আছে। হুম, বেশ, ঠিক আছে। দীঘা বিজ্ঞান কেন্দ্র, এই দীঘা বিজ্ঞান কেন্দ্রের বিশেষ তাৎপর্য বলুন যে কোনো একজন, বা এটার গুরুত্ব বলুন দেখি। ওখানে একটা আকাশ দেখার মতো, যেমন বিরলা প্ল্যানেটেরিয়াম আছে, ওরকম নক্ষত্র দেখার মতো একটা মানে জায়গা আছে। হুম হুম, ঠিক। আর আরেকটা বোধহয় অ্যাকোরিয়াম আছে বোধহয় সম্ভবত। হুম, অ্যাকোরিয়াম আছে। আর এখানে সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রেখে কাঁচের বাক্সে রাখা হয়, যেটা অ্যাকোরিয়ামের মতোই ধরুন। আর বৃষ্টির জল সংরক্ষণের মডেল এখানে আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। স্যার আরেকটা কথা, দীঘাতে দীঘাতে তো কাজু বাদাম, মানে আমি যেটা একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, ওখানে বলেছিল ভারতবর্ষের নাকি 85% কাজু বাদাম নাকি দীঘা থেকেই আসে। উম, হতে পারে, তবে এই তথ্যটা তো আমার জানা নেই। আপনি বললেন, এটা দেখব। খুব হ্যাঁ স্যার, গুরুত্বপূর্ণ ওখানে একটা, মানে কাজু ফল চাষ হয় প্রচুর। হতে পারে, হুম, হতে পারে। গুরুসদয় দত্ত মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? স্যার ঠাকুর পুকুর। কলকাতা ঠাকুরপুকুরে, তাই তো? হ্যাঁ স্যার, উনি তো গুরুসদয়, ওই ব্রতচারী। হুম, গুরুসদয় দত্ত কে ছিলেন তার সম্পর্কে কিছু কথা বলুন শুনি। স্যার গুরু সদয় দত্ত তো একজন আইএস অফিসার ছিলেন। ভারতের স্বাধীনতার পূর্বে মানে উনি সে সময়কার যে আইএস অফিসার ছিলেন, মানে সে সময় তো আইএস ছিল না, সে সময় আইসিএস অফিসার বলা হতো তাদেরকে। মূলত তিনি ব্রতচারীর মানে মূল প্রণেতা ছিলেন। সেখানে ব্রতচারীর যে মূল 5টা আদর্শ, সেটা বাচ্চাদের মধ্যে কিভাবে মানে ইনকালকেট করা যায় ছোটবেলা থেকে, এবং হুম, তাদেরকে কিভাবে শ্রমের সাথে এবং আনন্দের সাথে সত্যনিষ্ঠার শিক্ষা দেওয়া যায়, ওটা তিনি চালু করেছিলেন। আর এই ব্রতচারীটা শুরু হয়েছিল সম্ভবত 1932 খ্রিস্টাব্দে। আচ্ছা, সে বুঝলাম। এবার অন্য আর একজন বলুন, ব্রতচারী সম্পর্কে আর কেউ একজন বলুন। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না ঠিক মতো। ব্রতচারী সম্পর্কে আরো কিছু বলুন, বাকিরা যারা যেটা জানেন। ফুল সাউন্ড দিয়েছে তো, শোনার তো, শুনতে পাওয়া তো কথা। ফুল সাউন্ড দেওয়া হয়েছে তো। হ্যালো, হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, স্যার সাউন্ডটা শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ও, তাহলে আপনি দেখুন মিউট করা আছে কিনা, বা আপনার ভলিউম কমানো আছে কিনা, একটু দেখুন। বেশ। ব্রতচারী সম্পর্কে বাকিরা বলুন। ব্রতচারী কি, ব্রতচারীতে কি কি গান শেখানো হয়, ব্রতচারী প্রার্থনা সঙ্গীতটা যদি কারো মনে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো, অনেক প্রশ্ন হতে পারে ইন্টারভিউ, বিশেষ করে। বলুন দেখি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ব্রতচারিতে না স্যার, যদি আমাকে ওখানে বলে একটা ছড়া আবৃত্তি করে দেখাতে, হ্যাঁ, তো স্যার ব্রতচারী তো অনেক কয়েকটা ছড়া ছিল। তো আমি ইউটিউব দেখে একটা ছড়া মুখস্থ করেছি, কিন্তু স্যার ওটা না মানে বেশিরভাগ লোকেরা যে ছড়া দেয় সাধারণত, ওইটা না, ওটা আমার ছড়াটা একটু এরকম যে হচ্ছে পাখির মতো উড়বো মোরা,
ছুটবো ঘোড়ার মতো, গাছের মতো হাত সরি গাছের মতো লম্বা হয়ে দুলবো অবিরত, ঝোপের মতো ঝুপটি করে থাকবো নাকো বসে, মাঝির মতো শাড়ি গেয়ে পা ছড়িয়ে টান মরে দাঁড় কষে, এরকম ছিল। হ্যাঁ স্যার, তো হুম, এটা দিলে কি হবে? হ্যাঁ হবে না কেন, ভালো তো। হ্যাঁ স্যার। আর হচ্ছে স্যার এমনি তো এইটা যখন মানে ব্রতচারীর মাধ্যমে যখন করাবো, তখন কি বোর্ডে কিছু ছবি টবি আঁকতে হবে স্যার? মানে এরকম যে আমারটাতে যেহেতু ওই যে পাখির মতো উড়বো, বা হচ্ছে ওই ওটা যে ডেমো দেবেন, কি ডেমো বলবো, দেবেন। হ্যাঁ মানে যদি আমাকে বলে ওখানে ডেমো দিতে, যে হুম, ব্রতচারীর ওপর একটা ডেমো হ্যাঁ দিয়ে দাও। অবশ্যই আঁকবেন, আঁকবেন না কেন, অবশ্যই আঁকবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে অবশ্যই স্যার। আঁকবেন। আচ্ছা, ব্রতচারীর ওই কায়ে ধান খাইলো রে গানটা কেউ করতে পারবেন? কিছুটা মনে আছে? খাইয়ে ধান খাইলো রে, খেয়ে ধানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই, খাইয়ে ধান খাইলো রে। ধাতিন তাং, ধাতিন তাং, ধাতিন তাতাক ধাতিন তাং, তাক্তা ধাতিন ধাতিন তাং, তাতাক ধাতিন ধাতিন তাং। বলুন। ওরে হাত পাও থাকিতে তোরা অবশ হইয়া রইলি, কায়ে না খেয়ে দাইয়া তোরা খাইবারে বসিলি, কায়ে ধান খাইলো রে, খেয়ে ধানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই, কায়ে ধান খাইলো রে। আরে ও পাড়াতে পাটা নাই, পুতা নাই, মরিচ বাটে গালে, তারা খাইলো তাড়াতাড়ি, আমরা মরি ঝালে, কায়ে ধান খাইলো রে, খেয়ে ধানের মানুষ নাই, খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই, খাইয়ে ধান খাইলো রে। ঠিক আছে মোটামুটি। স্যার আমি ওই যে 12 পণটা মনে আছে, ছুটবো খেলবো হাসবো, ওটা স্যার বলতে পারবো? বেশ ঠিক আছে, ওটাই বলুন। ছুটবো খেলবো হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো পড়বো জানবো, জীবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শক্ত সেটা করবো, দরের হয়ে লড়বো, গায়ে খেটে বাঁচবো। ঠিক আছে, বেশ। বাদ গেল নাকি, কোনো লাইন বাদ গেল নাকি? না স্যার। ঠিক আছে তাহলে, বেশ। আর কেউ ব্রতচারী কোনো গান কবিতা বা ব্রতচারীর একটা সঙ্গীত আছে, সেই সঙ্গীত মানে প্রার্থনা সঙ্গীত। স্যার, স্যার ওই থপর থপর চললো হাতি, হাতির মাথায় সোনার ছাতি, ওইটাও তো হবে পথচারীর গান এটা। অনেক গান আছে তো, ওটা আমার, হ্যাঁ। ওটা হতে পারে। ওটা তো আমাদের যখন ট্রেনিং করি তখন ওই গানটা তো ছিল না, ওই কারণে আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু সার্চ করে একটু দেখবেন, ওটা যদি প্রতিচুরি গান হয়ে না থাকে তাহলে স্যার, ঠিক আছে। বইয়ে আছে, দেখেছি স্যার। আছে তাহলে ঠিক আছে, স্যার ওটা আছে, হ্যাঁ আমি দেখেছি ওটা। তাহলে হবে। আচ্ছা, আর ওই যে থপর থপর চললো হাতি, ওই গানটাতে কয় লাইনের গান রয়েছে, এটা কেউ বলতে পারবেন? ওই থপর থপর চললো হাতি, হাতির গান নয় মাথায় সোনার ওটা। ছাতি। তারপর কি হাতি, হাতির ও কুলোর হাতি, মতো? হাতি সুর দিয়ে খায়, হাতি মিটি মিটি চায়, হাতির কুলোর মতো কান, হাতির লাইট ধরে টান। না, এখানে লাইটটি ধরে টান নেই, হাতির ল্যাজটি দেখে জান আছে। এইটুকুই না না? আমি তো, তাহলে আমার সে পুরনো বই তো, পুরনো হুম বই হুম কিন্তু হুম। হাতির লাইট ধরে টানটাই আছে। না, কিন্তু এখন ওটা চেঞ্জ করে দিয়েছে, হাতির ল্যাজটি দেখে যান। তাহলে আচ্ছা, ট্রাই না করবেন, এর যদি আগের শুনতে বারের, পারেন। তার মানে এই যে নতুন বইটা আমার নয়, এর আগের বারের বইটা তো, তাই ওটা লাইট ধরে টানটাই আছে। ঠিক আছে, এই হুম। আপডেটটা গ্রহণ করবেন, হ্যাঁ আপডেট যেটা রয়েছে সেটা, তাহলে ভালো হবে। হুম, বেশ ঠিক আছে। আর সেই ভগবান হে খোদা তালা হে, এটা কেউ করতে পারবেন? হ্যাঁ স্যার ভগবান করুন। হে খোদা তালা হে, জয় জয় হে, তব জয় জয় হে, তুমি করো সবে সম স্নেহ দান হে, করো হিংসা কলহ হতে মুক্ত হে, করো মুক্ত হে, করো মুক্ত হে, ভগবান হে খোদা তালা হে, জয় জয় হে, তব জয় জয় হে। আরো আছে, তুমি করো সবে সম স্নেহ দান হে, আরো আছে, অতটা মনে পড়ছে না। বাকিদের কি মনে আছে? বা বই যদি সামনে থাকে, স্বাস্থ্য শারীর শিক্ষা ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর বই সম্ভবত আছে, তো আপনারা একটু অভ্যাস করতে পারেন, প্র্যাকটিস। এই গানটা কেউ করবেন? খুব ভালো গান একটা।
স্যার চলো কোদাল চালাটা বলবো। ঠিক আছে। প্রত্যেকে একটা করে রেডি করে যাবেন ব্রতচারীর, কারণ জিজ্ঞাসা করতেই পারে যে একটা ব্রতচারীর গান করুন বা একটা ছড়া বলুন। প্রত্যেকে রেডি করে যাবেন, স্যার যার যেটা ভগবান বলবে। হে খোদা তালা হেটা এটা একবার গাইবো, হচ্ছে কিনা জানি না সুরটা। বেশ, ঠিক আছে, শুরু করুন। ভগবান হে খোদা তালা হে, জয় জয় হে তব জয় জয় হে। ভগবান হে খোদা তালা হে, জয় জয় হে তব জয় জয় হে। তুমি করো সবে সম স্নেহ দান হে, জয় জয় হে তব জয় জয় হে। নহ বিভু তুমি কভু ভিন্ন হে, জগৎ জুড়িয়া তার চিহ্ন হে। দেহ প্রেম ভক্তি জ্ঞান হে, মোহ হতে কর ত্রাণ হে, কর ত্রাণ হে, কর ত্রাণ হে। জয় জয় হে তব জয় জয় হে। সকলের সনে কর যুক্ত হে, কর হিংসা কলহ হতে মুক্ত হে, কর মুক্ত হে, কর মুক্ত হে। জয় জয় হে তব জয় জয় হে, জয় জয় হে তব জয় জয় হে। ঠিক আছে। তো ওই একটা সুরে একটু টান বেশি হয়, ওই তুমি প্রভু নহ কভু ভিন্ন হে, জগৎ জুড়িয়া তার চিহ্ন হে। ওই জায়গাটা স্যার একটু আমি টানটা বেশি হয়। স্যার আমি বলছি এই গানটা কি আমাকে কোথায় কোথায় আপডেট করতে হবে, বা এই সুরটা কি ঠিকঠাক হচ্ছে, একটু বললে মোটামুটি ভালো হয়। হচ্ছে, আমি তো ধরুন গানের টিচার নই, তবে যেটুকু আমরা শুনেছি একটু দেখবেন ইউটিউবে সার্চ করে, যদি থাকে তাহলে ২-৪ বার শুনে নিলে ওই সুরটা চলে আসবে, মানে বুঝতে পারবেন মোটামুটি। হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন, এটুকুই হুম। বলবো। মোটামুটি যে সাধারণ যেটুকু হয় সেটুকু ঠিক আছে। এবার এটাকে আরো সুন্দর করতে গেলে একটু গানের সুরটা আরো ভালো করতে গেলে আপনার ইউটিউবে ভিডিও দেখতে হবে, বা কোনো যদি ব্রতচারীর স্যার থাকে তার কাছে গিয়ে একটু একটু প্র্যাকটিস করতে হবে বিষয়টা। বেশ, আর কেউ ব্রতচারী গান বা কবিতা বা ছড়া? স্যার আমি চল কোদাল চালাটা বলবো। ঠিক আছে, চলো কোদাল চালা। বেশ বেশ, ঠিক আছে, শুরু করুন। লাগু কাজে কমর বেঁধে খুলে যাবে মনের কোল, কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই ভুলে মাউলির বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত বেধের বালাই চলবে পালাই পালাই, পেটের খিদের জ্বালাই খাবো ক্ষীরান বালাই। চল কোদাল চালাই ফুলের মালের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালাই। বেশ, মোটামুটি ঠিক আছে। আর কেউ করবেন চল কোদাল চালা? আপনি প্রথমে যেটা বললেন ওটা একটু কিরম মনে হলো প্রথম দু লাইন? আমরা যেটুকু জানি যে স্যার বলবো, লাগো কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ, জ্ঞানের চোখ, কোদাল হাতে কোদাল খাটে হাতে যারা খাটে তারাই যারা আসল তারাই ভদ্রলোক। আসল ভদ্রলোক। এতটাই ছিল, তাই তো? এই দু লাইনে হ্যাঁ এরকম, তারপর থেকে স্যার শুরুতে বলবো হবে। একবার, স্যার একবার চেষ্টা করবো। বেশ, ঠিক আছে, বলুন। লাগো কাজে কোমর বেঁধে খুলে দেখো জ্ঞানের চোখ, কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই। পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই, পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। এই দু লাইন শেষ হবে ওই চল কোদাল চালাই ভুলে মানের বেলায় ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, তারপর
যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, তারপর শেষে হবে পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। এভাবেই তো আছে মনে হয়, দেখবেন গানটা। হ্যাঁ স্যার, হ্যাঁ, এভাবেই আছে। ঠিক আছে। এবার কিছু প্রশ্ন হোক। এবার আরো কিছু প্রশ্ন আমরা এখান থেকে জিজ্ঞাসা করব বা জানবো, যেটা হচ্ছে পিংলার পটচিত্র, এটা কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর। ভেরি গুড। আচ্ছা, সেখানে পটচিত্রের বিশেষত্বটা একটু বলুন দেখি। মাটির দেয়ালে বিভিন্ন রকমের ছবি তুলে ধরা হয়েছে। মাটির দেওয়ালে বিভিন্ন ধরনের রং দিয়ে ছবি আঁকা হয়, যেগুলো পটচিত্রের ছবি। আর কাপড়ে ও কাগজে নানা ধরনের ছবিও আঁকা হয়, এবং ঘরে ঘরে পটচিত্র আঁকা হয়েছে। মানে বিভিন্ন ধরনের রং দিয়ে পটের যে চিত্রগুলো রয়েছে, পট খেলা আগে যেমন হতো, যেমন পৌরাণিক কাহিনী নিয়ে বিভিন্ন গল্প আঁকা থাকতো এবং একটা করে উল্টিয়ে উল্টিয়ে সেই কাহিনীটা ব্যাখ্যা করতো। এটা হচ্ছে পট খেলা। গ্রামের দিকে আসতো আগে, আমরা ছোটবেলায় যখন থাকতাম তখন গ্রামের দিকে আসতো, এটা শুনতাম, খুব ভালো লাগতো। মানে এত সুন্দরভাবে এক একটা মানে পৃষ্ঠা উল্টাতো আর ছবি থাকতো, সেটা দেখে দেখে একদম সুরের ছন্দে আকারে বলতো না কোনো ঐতিহাসিক ঘটনা, রামায়ণ মহাভারতের বিভিন্ন ধরনের কাহিনী। তো খুব ভালো লাগতো, হ্যাঁ, ছোটবেলায়। তো এইভাবে পট খেলা হয়, এবং সেই যে চিত্রগুলো ওই ধরনেরই চিত্র দেওয়ালে আঁকা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পটচিত্র। মাটির দেওয়ালে খড়ি দিয়ে রং মাটি দিয়ে জিনিসগুলো আঁকলে খুব অসাধারণ লাগে। বিশেষ করে এসটি সম্প্রদায়ে যারা রয়েছেন তারা ভালোভাবে জানবেন, কারণ বেশিরভাগ এসটি সম্প্রদায়ের বাড়িতে মাটির বাড়িতে দেওয়ালে অসাধারণ এই শিল্পকর্মগুলো দেখা যায়। বেশ, ঠিক আছে। এবার একজন বলুন যে সৌধ এবং ভাস্কর্য বলতে আপনি কি বোঝেন, এবং এই দুটোর মধ্যে একটু পার্থক্য বলুন, বেসিক ডিফারেন্স কি সৌধ এবং ভাস্কর্য? স্যার, সৌধ হলো কোনো মন্দির, গির্জা বা মসজিদ যদি কারো স্মৃতির উদ্দেশ্যে বানানো হয় হুম, তখন তাকে আমরা সৌধ বলতে পারি। আর ভাস্কর্যটা হলো যে কোনো স্থাপত্য বা সৌধের উপরে যে কারুকার্যগুলো বা নকশাগুলো থাকে সেগুলোকে আমরা ভাস্কর্য বলি। বেশ, ঠিক আছে। আর কেউ বলবেন? কয়েকটি ভাস্কর্যের নাম বলুন দেখি। স্যার, পুরীর যে কোণারক মন্দির রয়েছে, তো সেটার গায়ে যে আপনার মানে বিভিন্ন যে কি বলবো মানে কারুকার্য আছে, সেগুলো ভাস্কর্য। হুম, তারপর হচ্ছে তাজমহলের গায়ে যেরকম বেশ কিছু ধরুন লতা পাতার মতো মানে মানে অনেকটা লতা পাতার মতো সুন্দর সুন্দর যে কারুকার্য গুলো করা আছে সেগুলো, এছাড়াও বিভিন্ন যে স্মৃতিসৌধ গুলো আছে সেগুলোর গায়ে যে আচ্ছা, বিভিন্ন এবার ক্যালিগ্রাফি বলুন করা থাকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটি স্থাপত্য না ভাস্কর্য না স্যার, সৌধ? ওরা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্যার সৌধ। স্থাপত্য প্লাস সৌধ। সৌধ স্যার, কারণ রানী ভিক্টোরিয়ার মানে স্থাপত্য প্লাস স্মৃতিতে সৌধ স্যার, দুটোই। বেশ। আচ্ছা, টেরাকোটা শিল্প বলতে আপনি কি বোঝেন, এই প্রশ্নটা যদি করা হয়? স্যার বলছি রানী ভিক্টোরিয়ার ওটা ভাস্কর্য হবে না? ওখানে তো অনেক কারুকার্য আছে, ভাস্কর্যও তো হবে। হ্যাঁ, ভাস্কর্য হবে, কিন্তু স্যার কারো টেরাকোটা না কারো স্মৃতির উদ্দেশ্যে যদি সেটা তৈরি হয় তাহলে অবশ্যই সেটাকে সৌধ বলতে হবে। সৌধ, এবং সেটা তার মধ্যে তো ভাস্কর্য থাকতেই পারে, যে কোনো স্মৃতিসৌধের মধ্যে ভাস্কর্য থাকতেই পারে। হুম, স্যার, টেরাকোটা তো পোড়ামাটির যে বিভিন্ন কাজ, সেটার মাধ্যমে যে বিভিন্ন মানে বিভিন্ন যে কারুকার্য বা শিল্পকর্মগুলো যে তৈরি করা হয় সেগুলো টেরাকোটা, বাঁকুড়ার বিষ্ণুপুরে দেখা যায়। তৈরি হয় বা কাকে টেরাকোটা বলছে? স্যার নরম নরম পোড়ামাটি। মাটিতে দিয়ে নানা মূর্তি বা নকশা তৈরি করা হয়, সেই মূর্তি বা নকশাগুলোকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে সেটাকে শক্ত করা হয়, পোড়ামাটি সেটাই মানে টেরাকোটা। প্রথমে হ্যাঁ, পোড়ামাটি। নরম নরম মাটিকে প্রথমে কিছুদিন হালকা রোদে রাখা হয়, মানে বেশি রোদে রাখলে ওটা ফেটে যায়, তার জন্য হালকা রোদে রেখে হ্যাঁ, তারপর তাকে পোড়ানো হয়। এটা হ্যাঁ স্যার। দেন বইয়ে ওইটাই লেখা আছে। আচ্ছা, এখানে হলো যে তাজমহল, যে সাদা মার্বেল দিয়ে তৈরি, সেই তাজমহলের ওপর দেখবেন কোনো কারণে যদি ক্ষত সৃষ্টি হয়, তো অনেক সময় বা যে কোনো মানে যে স্মৃতিসৌধের ওপর, মার্বেলের স্মৃতিসৌধের ওপর ক্ষত সৃষ্টি হলে সেটাকে আমরা কি নামে ডাকি? স্যার, স্টোন ক্যান্সার। সালফার ডাই অক্সাইডের জন্য হয় স্যার। এটার কারণ বলুন, ব্যাখ্যা করুন দেখি কেন হয়। এটা অ্যাসিডিটির জন্য হয়। মিষ্টি অ্যাসিড বেশি। মূলত স্যার আরো যদি ভালোভাবে বলি তো হচ্ছে মানে যে সমস্ত
বৃষ্টির জল থাকে না, সে জলের মধ্যে ধরুন সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেটা যখন তৈরি হয়ে যায়, বা সালফিউরাস অ্যাসিড যখন তৈরি হয়ে যায়, মানে বাতাসে যে সালফার ডাইঅক্সাইড থাকে তার সাথে বৃষ্টির জলের বিক্রিয়ায় H2SO4 বা H2SO3, যেটা সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড এগুলো তৈরি হয়। এছাড়াও কার্বন ডাইঅক্সাইডের সাথে জলের বিক্রিয়া বাইকার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই সমস্ত অ্যাসিড গুলো যখন মানে মার্বেলের ওপর পড়ে তখন হয়টা কি যে মানে ওরকম কালো কালো ক্ষতর মতো সৃষ্টি হয়। সাধারণত এটার মানে একটা সংকেত ছিল, সেটা হচ্ছে আপনার CaSO4 ডট হাফ H2O, এটা ছিল আপনার মানে সংকেত মানে ইসের স্টোন ক্যান্সারের। একজন বলুন দেখি, আমার একটু খটকা লাগছে, জিনিসটা খুব একটা ক্লিয়ার হলো মনে মনে হচ্ছে না। আর ওটা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মিশ্রিত হয়ে একটি যে নাইট্রিক অ্যাসিড, এটা মনে পড়ছে না, নাইট্রিক অ্যাসিড। ওটার কারণে তো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, ঠিক নাইট্রিক অ্যাসিডটা এটা এটা বলতে হবে, হ্যাঁ এটা একটা পয়েন্ট। আচ্ছা, সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কে। উড়িষ্যার কোণার্কে। সূর্য পুরী মন্দিরের স্যার। স্যার উড়িষ্যার কোণার্কে। ভেরি গুড। কোণার্কে স্যার। ঠিক ঠিক। সূর্য মন্দিরের বিশেষত্ব বলুন, কি কি রয়েছে বা ওটার মানে তাৎপর্য, বিশেষত্ব এবং তাৎপর্য বলুন, দুটোই বলুন একসঙ্গে। বিশেষত্ব মানে তার গায়ে কি কি রয়েছে, তার বৈশিষ্ট্য। তাৎপর্য মানে সেটা কেন গুরুত্বপূর্ণ। 24খানা চাকা রয়েছে সেখানে। অন্য একজন বলুন কেউ, তাও তখন পরিত্র বলবেন, বাকিরা কেউ বলুন দেখি। বেশ, বলুন বলুন, একজন বলুন, বেশ অরিত্র বলুন। স্যার সূর্য মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে যে চাকা লাগানো রয়েছে। হ্যালো এবং স্যার 12 জোড়া চাকা আছে এবং এটি একটি বিরাট রথের মতো দেখতে। ঠিক দেয়ালগুলোতে নানা মূর্তি, বিভিন্ন নকশা টকশা করা আছে স্যার। ঠিক। মূলত স্যার ওই সমুদ্রের জলের নোনা জলটাতেই ওটা নষ্ট হয়ে যাচ্ছে মন্দিরটা। ঠিক। আর কেউ কিছু বলবেন এটা সম্পর্কে? গিয়েছেন কেউ, দেখতে গিয়েছেন কেউ? স্যার এই যে কোণারকের সূর্য মন্দিরটা আছে, এটাতে মানে যে মন্দিরের চূড়াটা রয়েছে সেটাকে উড়িষ্যার ভাষায় শিখর বলা হয়। আর যেটা ম্যাম বললেন যে 12 জোড়া চাকা রয়েছে, সেটা তো রয়েছেই, সাথে সাথে এখানে 7টা হর্সের মূর্তিও রয়েছে, ঘোড়ার মূর্তি রয়েছে। আর এর সাথে সাথে এটা মানে আপনার কি বলবো, ত্রয়োদশ শতাব্দী যেটা রয়েছে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী, সেখানে মানে সেই সময় তৈরি হয়েছিল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা নরসিংহ দেব ওয়ান তৈরি করেছিলেন এই মানে মন্দিরটা। আর এই মন্দিরটা যে আছে, এই মন্দিরটার মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে যে এটা যখন মানে সূর্য যখন ডুবে যায় তখন এটার রং টোটাল কালো মনে হয় মানে সন্ধ্যাবেলা। আচ্ছা, বেশ ঠিক আছে, অনেক তথ্য দিয়েছেন, ভালো। এখন টিপু সুলতান মসজিদ এটি কোথায় অবস্থিত? টিপু সুলতান মসজিদ কলকাতাতে। ভেরি গুড। এটার একটু বিশেষত্ব বলুন কেউ। কলকাতাতে অবস্থিত। না না, এটার বিশেষত্ব। এটা বিশেষত্ব হচ্ছে অনেকগুলো গম্বুজ নিয়ে এটা তো আজান দেয়া হয়। আজান মানে স্ট্রাকচারিক্যালি বলতে গেলে অনেকগুলো গম্বুজ নিয়ে তৈরি এবং এর মিনার আছে, এটা হচ্ছে একটু বিশেষত্ব। আর এখান থেকে আজান দেওয়া হয়। আচ্ছা, ব্যান্ডেল চার্চ এটা কত সালে তৈরি হয়েছিল একজন বলুন দেখি। ব্যান্ডেল চার্চ 1660 খ্রিস্টাব্দে। এর ব্যান্ডেল 1660 কি রয়েছে মানে 1660। ব্যান্ডেল চার্চ 1660 আর কি। বেশ ঠিক আছে, ব্যান্ডেল চার্চের বিশেষত্ব বলুন, বিশেষত্ব কি রয়েছে এর মধ্যে? যে আমাদের যে যীশু খ্রিস্ট আছেন ওনার জীবন গল্পগুলোকে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক, একদম ঠিক।
যীশু খ্রিস্টের জীবনের গল্পগুলোকে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তারপর মানে মা ম্যারির একটা বড় হচ্ছে ইসেও আছে, স্ট্যাচু আছে। এছাড়াও আরেকটা ইংলিশের যে বইটা আছে না ক্লাস 5-এর, ওইখানেও তো ব্যান্ডেল চার্চ সম্পর্কে একটা মানে হ্যাঁ, গদ্যাংশ আছে। ওইখানে কিন্তু লেখা আছে যে মাস্ট আছে এখানে। মাস্ট মানে হচ্ছে মাস্তুল হয় না বড় জাহাজের, সেরকম একটা মাস্তুলের মতো স্ট্রাকচারও এখানে আছে। আর হচ্ছে মা ম্যারির একটা বড় মূর্তি আছে। আর যেটা ম্যাডাম বললেন যীশু খ্রিস্টের জীবনীগুলো মানে ছবির আকারে দেওয়ালগুলোতে মানে দেখানো হয়েছে। বেশ, ঠিক আছে। এবার বলুন যে আর এটাই সুন্দরলাল পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ। বেশ এটা ঠিক। এটা সবচেয়ে পশ্চিমবঙ্গের পুরনো। বেশ খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন, ধন্যবাদ। এখন সুন্দরলাল বহুগুণা কে এবং কোন আন্দোলনের সঙ্গে তিনি জড়িত? সুন্দরলাল বহুগুণা। স্যার একদম চিপকো আন্দোলনের নেত্রী। চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিল। চিপকো আন্দোলন একজন স্যার নেত্রী। আচ্ছা, সুন্দরলাল হ্যাঁ বহুগুণা স্যার, এটা কি চিপকো আন্দোলনের মহিলা? সাথে জড়িত ছিলেন। মহিলা মনে হচ্ছে, নেত্রী বলছেন, নামটা শুনে তো পুরুষ মনে হচ্ছে। সুন্দরলাল বহুগুণা, বহুগুণাটা সম্ভবত টাইটেল। স্যার নেতা হ্যাঁ, নেতা নেতা তো। স্যার আমি তো পুরুষই জানতাম। হ্যালো, স্যার মনে হয় পুরুষ, মনে হয় স্যার পুরুষ। সেটাই তো মনে হচ্ছে আমার, পুরুষ হ্যাঁ মনে হচ্ছে। নেতা। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার নেতা মনে হয়, নেতা। আচ্ছা, আরাবাড়ি জঙ্গল, ওইটাই হবে। আরাবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত? আরাবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত, কোন জেলায় সেটা বলুন। স্যার এটা তো পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা পশ্চিম মেদিনীপুর জেলায়, ভেরি গুড। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর জেলায় গাছ কাটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠেছিল, এবং সেক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি এগিয়ে এসেছিলেন, তার নাম বলুন দেখি। অজিত দত্ত। অজিত কুমার ব্যানার্জি, দত্ত নয়, অজিত অজিত কুমার ব্যানার্জি। ব্যানার্জি, সরি স্যার, টাইটেলটা ভুল বলে ফেলেছি। ব্যানার্জি। আচ্ছা, স্যার আমাদের আড়াবাড়ি জঙ্গলে 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। ও হ্যাঁ, ভালো। তা জঙ্গল দেখেছেন, আরাবাড়ি জঙ্গলটা? হ্যাঁ স্যার, আমাদের এখানে ওখানে তো পার্কের মতো একটু ব্যাপার স্যাপার আছে আর কি। পার্ক টাইপের সামনেটা আছে আর ওই দিকটা বিশাল জঙ্গল। হুম হুম আমাদের মল্লারপুর আমাদের ঢোকার আগে বাড়ি একটা থেকে জঙ্গল আছে এরকম বড়। বেশ। কিন্তু স্যার জঙ্গল সব কেটে দিচ্ছে এখন। হুম আচ্ছা, খাসি, জয়ন্তিকা, এগুলো কি, কিসের নাম? তাহলে পাহাড়। না না, পাহাড় মেঘালয়ে রয়েছে এগুলো। আচ্ছা, পাহাড়। বেশ, ঠিক আছে। এখন এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে যে কুরজি কি? স্যার কুরজি এক ধরনের গাছ। এটা গাছ পবিত্র বড় বড় অরণ্যের গাছ ভিতরে এক ধরনের। একটা গাছ রয়েছে, হুম কুরজি গাছ। মানে এটা আপনার স্যার ওই যে মফলং পবিত্র বনভূমি যে রয়েছে, যেটা শিলং থেকে 25 কিলোমিটার উত্তরে অবস্থিত, হুম, ওই বনভূমির মধ্যে কুরজি গাছগুলো থাকে। ঠিক। কুরজি গাছের কাজ কি, মানে কি ভূমিকা পালন করে? স্যার এটা তো খুব ইম্পর্টেন্ট গাছ। অরণ্যটাই পবিত্র গাছ, মানে পবিত্র অরণ্য খুব, মানে সেখানকার আর স্থানীয় এই জন কুরজি গাছের বসতি। মানে সূর্যের আলোটা অনেকটা ঢাকা পড়ে যায়। আর এটি ভেষজ হ্যাঁ, গাছের উদ্ভিদের আড়ালে। ভেষজ উদ্ভিদ হিসাবে কাজ করে। নানা ধরনের ভেষজ উদ্ভিদও এখানে রয়েছে কুরজি গাছের হ্যাঁ আন্ডারে। মানে কুরজি গাছ ছায়া হিসেবে কাজ করে, তো তার নিচে অনেক ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে, মানে ছায়া হ্যাঁ প্রদান করে। মানে যেহেতু বড় গাছ, ছোট গাছকে ছায়া প্রদান করে। হ্যাঁ, যেমন অ্যামাজন ওই যে ক্যানোপি গাছের যে ক্যানোপি স্তর থাকে না, যেটা নিচে সূর্যের আলোকে আসতে দেয় না, ক্যানোপি স্তর বলে। হুম হুম। আচ্ছা, মৃত্তিকা দূষণ মানে মাটি দূষণ এবং বায়ু দূষণের দুটি কারণ আর দুটি ফলাফল বলুন, কেউ একজন, এক এক করে বলুন, একজন একজন করে। মৃত্তিকা দূষণের কারণ, দুটি কারণ বলবেন, আর দুটি কুপ্রভাব বা ফলাফলও বলতে পারেন, এইভাবে বলুন। মৃত্তিকা দূষণের তো অনেক কারণ আছে স্যার। রাসায়নিক সার প্রয়োগ একটা তার প্রধান কারণ হুম মৃত্তিকা দূষণের। আর বলুন। আর আপনার
হ্যাঁ, নানা রকম কীটনাশক যে ব্যবহার করছি জমিতে, সেটাও একটা মাটি দূষণ করছে। তারপর প্লাস্টিক, নানা রকম কলকারখানার বর্জ্য পদার্থ মাটিতে ফেলানোর জন্য মাটি দূষণ হচ্ছে। ভেরি গুড। এবার ক্ষতিকারক প্রভাব বলুন। এই প্রতিকারক হিসেবে তার রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে আমরা যদি অজৈব সার ব্যবহার করি, যেটা মানে কেঁচো সার বলছি, ওই সার ব্যবহার করতে হবে। আর আপনার কলকারখানার যে বর্জ্য পদার্থ, কলকারখানাতে আপনার বর্জ্য পদার্থ তো সামান্য পরিমাণ বেরোবে, নিয়ন্ত্রণ যতটা করা যায় তার জন্য প্রোটোকল বেঁধে দিতে হবে। পরিবেশ সুরক্ষার জন্য যেমন প্রোটোকল বেঁধে হয়, সেরকম কলকারখানা সামান্য প্রোটোকল বেঁধে যাতে দূষণ কিছুটা কম করা যায়, ঠিক। সেরকম ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। তাছাড়া কিছুটা হয়তো পরিবেশ পরিবেশ এবারে সবকিছু মানে বেশ, ঠিক আছে। একজন বলুন বায়ু দূষণের ফলে কি কি অসুখ হতে পারে মানুষের, এটা একজন বলুন দেখি। কেউ? স্যার শ্বাসকষ্ট হতে পারে, আর আর বলুন, আর বলুন। স্যার শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি, চুলকানি, এসব হুম, ফুসফুসের ক্ষতি হতে পারে। ফুসফুস ঘটিত রোগ বেশি হয়। বেশ, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের মিষ্টির নাম বলবো, সেটা কোন জেলায় পাওয়া যায় সেটা আপনাদের বলতে হবে। যেমন সরভাজা বা সরপুরিয়া। স্যার নদিয়া। নদিয়া, কৃষ্ণনগর। এরপর হচ্ছে নতুনগড়ের মোয়া। জয়নগর। স্যার জয়নগর। স্পঞ্জ রসগোল্লা। স্যার কলকাতা। কলকাতা। আর এমনি রসগোল্লা, শুধু রসগোল্লা যেটা সাধারণ রসগোল্লা হয়। ওটাই তো কলকাতা স্যার মনে হয়। কলকাতা তো রসগোল্লা বিখ্যাত। হ্যাঁ, কলকাতা বাংলার রসগোল্লা। যেটা। দুটোই কি একই জায়গার? স্পঞ্জ রসগোল্লা আর এমনি রসগোল্লা, সাধারণ রসগোল্লা? স্যার আমি তো স্যার জানতাম নবীন চন্দ্র দাস যেটা তৈরি করেছিলেন ওইটা ছিল স্পঞ্জ রসগোল্লা, আর হারাধন ময়রা যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে এমনি রসগোল্লা, মানে যেটা সাধারণ রসগোল্লা। দুটোই কলকাতায় পাওয়া যায়, তাই তো? দুটোই তো কলকাতায় পাওয়া যায়। এবার এই যে জিআই ট্যাগ নিয়ে উড়িষ্যার ইসের মধ্যে বাংলার মধ্যে ঝগড়া হয়েছিল না, উড়িষ্যার লোক বলে আমাদের রসগোল্লা, বাংলার লোক বলে রসগোল্লা আমাদের। শুনেছি ওটা তো খানিকটা। হ্যাঁ, তো সেখানে অনেকে বলে যে স্পঞ্জ রসগোল্লাটা নাকি কলকাতার, আর ওরা নাকি রসগোল্লার মতো একটা মিষ্টি আবিষ্কার করেছিল, কিন্তু স্যার আমার মনে হয় দুটোই পশ্চিমবঙ্গেই তৈরি। হুম। রসগোল্লাটা বাঙালিরই প্রাপ্য। মনোহরা, এটা কোন জেলার? মনোহরা, স্যার মনোহরা ইসেটা কি বলে মুর্শিদাবাদ নাকি? তাই তো, ওই জেতার পর হুমায়ুন কবির নিয়ে চলে গিয়েছিল তো বিধানসভায় মনোহরা খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। হুগলি জেলার। হুগলি। হুগলি। তো যাই হোক, হুগলি থেকে মানে হায়ার করে নিয়ে গেছিল। সীতাভোগ কোথাকার? বর্ধমান। বর্ধমানের সীতাভোগ। পেয়ারা। পেয়ারা, পেয়ারা। তারাপীঠ। হ্যাঁ, আমাদের এই তারাপীঠের। বীরভূম। বীরভূমের তারাপীঠ, ঠিক। আমাদের এদিকে প্রচুর পেয়ারা করে সবাই, প্রায় বাড়িতে বাড়িতে কম বেশি। আর ল্যাংচাও কিন্তু তারাপীঠের বিখ্যাত। তারাপীঠে মানে বিশাল বড় বড় ল্যাংচা হতো, প্রায় 1 হাতের থেকেও বড়। এখন আর অত বড় করে না, আগে বিক্রি হতো, আমরা দেখতাম। এখানে আর সেরকম কিছু নাই। এবার উৎসবের নাম বলবো এবং কি উপলক্ষে সেগুলো বলতে হবে, এবং বিশেষ খাবার, যেমন হচ্ছে নবান্ন। স্যার ধান তোলা। নতুন ধান উঠবে। স্যার ধান কাটার পর যেটা বাড়িতে আনে নতুন ধানের অন্য খাওয়া হয়, সেটা হচ্ছে নবান্ন। ঠিক, ঠিক। ঈদ। ঈদ সম্পর্কে ঈদ মাঝে স্যার মুসলমানদের ঈদ। এ সাবিয়া মেহবুব, আপনি কথা বলেন না, দু একটা ঈদ সম্পর্কে বলুন, আপনাদের উৎসব। স্যার আমি শুনছি। না, বলতে হবে তো, শুনলে হবে শুধু। বললে একটু বেশি এনার্জি ফিল হয় এবং ভালো লাগে ক্লাস করতে আরো। পরে যখন ইউটিউবে রেকর্ডিং দেখবেন তখন ভালো লাগবে। আগের দিনের মানে ক্লাসটা আমি রেকর্ড হয়নি, খুব দুঃখিত, তার জন্য আমি আপলোড করতে পারলাম না। খুব ভালো আলোচনা হয়েছিল বেশ কিছু বিষয়। আজকেরটা আশা করি হচ্ছে, টেস্টিং করে নিয়েছি। বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে একজন বলুন। বুদ্ধ পূর্ণিমা। সেটা গৌতম বুদ্ধের জন্ম হিসেবে তো হয় বুদ্ধ পূর্ণিমাটা। ঠিক। আর
কি হয়, পায়েস বিতরণ হয় নাকি? হ্যাঁ স্যার, পায়েস খাই, বেশ। আমরা তো করি নাই, তবু ওই স্কুল ছুটি দেয় জানি তো, বুদ্ধ পূর্ণিমা সেই হিসাবে। ঠিক। শারদ উৎসব। সেটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। বিশিষ্ট বেশ। এই ননীগোপাল বুনিয়া কথা বলছেন না কেন শিবানী ম্যাডাম? হ্যাঁ স্যার বলছি। কথা বলতে হতো, গান টান কিছুই করেননি আজ? একটা প্রশ্ন উত্তর দিলে ভালো লাগে, সবাই আছে। তারপরে কবিতা, ঠিক। তারপরে এদিকে সায়ন কুণ্ডু, এই ম্যাডামটার নামটা, ম্যাডাম আপনার নাম কি আছে? স্যার সঙ্গীতা। সঙ্গীতা, হ্যাঁ। আপনার ডেমো টিচিং গুলো ভালো হয়, খারাপ হয় না, আমি দেখেছি। তো আরেকটু ইমপ্রুভ করতে হবে। আর এমনি ক্লাসে এই আলোচনার সময় একটু কমিউনিকেট করবেন, ভালো লাগবে, অংশগ্রহণ করবেন। বেশ। টুসু হ্যাঁ উৎসব স্যার, বলুন। হ্যাঁ। টুসু 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 হ্যাঁ। পরব। স্যার পুরুলিয়া জেলার লোক সংস্কৃতি। আর ভাদু। ভাদুও স্যার পুরুলিয়া জেলারে, আর অন্য কোথাও ওই মনে হয় মেদিনীপুর ওই দিকে। আমাদের বীরভূমে ভাদু হয়, বীরভূমে ভাদু নাচ হয়। এই বৈশাখ মাসে গোটা তারাপীঠ জুড়ে, এই ভাদ্র মাসে গোটা তারাপীঠ জুড়ে মানে হাজার হাজার ভাদু আসে নাচাতে। স্যার বলছি, আমি একটি টুসু গানের মাধ্যমে ডেমো মানে বলেছি দিব, ওটা স্যার দেওয়া যাবে তো, লোক সংস্কৃতি? হ্যাঁ, ডেমো যেদিন প্র্যাকটিস হবে সেদিন দেখবো আমরা সবাই। ঠিক আছে। আচ্ছা, এখানে সেরকম দেখি অনেক হয়ে গেল। আচ্ছা, ধাপ চাষ সম্পর্কে কেউ বলতে পারবেন? ধাপ চাষ কি? হ্যাঁ স্যার, বলবো এটা। বলুন। স্যার ওই পাহাড়ের যেটা পাহাড়টা ধাপ কেটে, মানে পাহাড়ি অঞ্চলে যেহেতু চাষ করা অসুবিধা হয়, তো সেখানে ধাপ কেটে চাষ করা হয়, ঠিক। সেটা হচ্ছে ধাপ চাষ। ধাপ চাষ, বেশ। গম্ভীরা কি? গম্ভীরা পালা কি? এটা কোন জেলার বিখ্যাত গম্ভীরা পালা? মালদা জেলার একটা গম্ভীরা একটা নাচ। ভেরি গুড। আর রাইবেসের নৃত্য সম্পর্কে জানেন? রাইবেসের নৃত্য স্যার ওটা ওই উত্তরবঙ্গেরই একটা নাচ, মানে লোকসংস্কৃতির একটা অংশ। ঝুমুর কি? ঝুমুর? স্যার পুরুলিয়ার ঝুমুর একটা নাচ, বিখ্যাত নাচ। মানে গান গাইতে গাইতে তারা নাচে, তাই তো? আর মুখোশ পরে নাচে যে নাচটাই, সেটা সেই নাচটার নাম কি বলুন দেখি? ছৌ নাচ, ছৌ নাচ একবার এসেছিল আমাদের তারাপীঠের নবান্ন উৎসবে, একবার ছৌ নাচ এসেছিল, তো আমরা চোখের সামনে দেখেছি যখন ওই 7-8-এ পড়তাম। তো ওই মুখোশ পরে পরে নাচছিল, বেশ লম্ফঝম্প করে, খুব ভালো লাগছিল দেখতে। সেরকম কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু লম্ফঝম্প বেশ ভালো লাগছিল, মানে অতটা থিম বুঝতে পারছিলাম না, ছোট তো অত। স্যার বিভিন্ন ওই শাস্ত্রে স্যার সবকিছু দেখানো হয়, ওটা স্যার প্রথম থেকে দেখলে মানে ভালো লাগে। বিভিন্ন সাহিত্য সম্বন্ধেই দেখানো হয় ওইটাতে, মানে রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়, পৌরাণিক কাহিনীগুলো নিয়ে নাচ করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লালন ফকিরের নাম শুনেছেন? লালন ফকির। স্যার আমাদের বীরভূমের বিখ্যাত এই আপনার ফকির। বীরভূম জেলা বাড়ি? হ্যাঁ স্যার, আমার বীরভূম জেলা। কোথায় বাড়ি বীরভূমের? বীরভূমের নলাটি। ওই দিকটাই। ঠিক আছে, বেশ দূর নয় তো তারাপীঠ থেকে। হ্যাঁ, আমি স্যার বোলপুরে পড়াশোনা করেছি, ওখানে দেখেছি বাউল। বাহ, ভালো। এবার বলুন যে কয়েকটি পল্লী গানের নাম বলুন দেখি। ও তো সারি গান, জারি গান, স্যার ভাদু গান, টুসু গান, এগুলো তো পল্লী গান স্যার। ঠিক আছে। আচ্ছা, একটি বিখ্যাত লালন ফকিরের গাওয়া একটি বিখ্যাত গানের নাম বলুন। খাঁচার ভিতর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে উড়ে। খাঁচার ভিতর অচিন পাখি। একজন দু লাইন গাইলে ভালো হয়, যে কেউ একজন। কেউ একজন দু লাইন গাইলে। স্যার গলায় সুর হবে না। খাঁচার ভেতর। হ্যাঁ, ঠিক আছে। তারে ধরিতে পাইলে মন বেড়ে দিতাম পাখির পাল, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে
আসে যা খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় ও তারি ধরতে পারলে মনো বেড়ে দিতাম পাখি পার খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। বেশ, ঠিক আছে। আর কেউ গাইবেন? বেশ, চলুন। এরপরে ডোকরা শিল্প কি বলুন দেখি একজন। ডোকরা। স্যার ওটা ওই পিতলের স্যার পিতলের ছোট ছোট মূর্তি এগুলো। পিতলকে গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয় বা জিনিসপত্র তৈরি করা হয়। সেটা সেই শিল্পটাকে বলছে ডোকরা শিল্প। এবার বিভিন্ন ধরনের ধরুন স্যার পিতলকে গলিয়ে তার সঙ্গে আবার মোম মেশানো হয়, নিয়ে তখন বিভিন্ন ধরনের শিল্প কারুকার্যগুলো করা হয়। বিভিন্ন ধরনের ওটাই ঠাকুরের হচ্ছে মূর্তি, ডোকরা শিল্প। তাই তো? বিভিন্ন ধরনের ঠাকুরের হ্যাঁ। মূর্তি এইসব তৈরি করা হয়। তার ছাদটা কি দিয়ে তৈরি করা হয় মানে এখানে? ছাঁচটা চার্জটা স্যার অনেক সময় ওই বালির উপর কোনো একটা ওদের ইয়ে দিয়ে তৈরি করে, বালির উপর তো দিয়ে দেয় অনেক সময় দেখিস। হুম, এটা হচ্ছে। মোম দিয়েও তো করা হয় স্যার, মোম দিয়ে। মোমটা দেয় যাতে ওই লেগে না যায়, ধরে না যায়, তাই জন্য। মানে মোমটা দিলে ছাড়াতে সুবিধা হয়। মোমটা উপর থেকে তুলে নিলে হয়ে গেল। ওই কারণে তো মোম ব্যবহার করে। ঘুমটার ধুনোর ছাঁচে ছাঁচটা সম্পর্কে এখানে কিছু বিশেষ বলা নাই তো, এটা আপনাকে দেখতে হবে তাহলে ছাঁচটা কি দিয়ে তৈরি হয়। কারণ বালির মধ্যে ছাঁচ তৈরি করে সেইভাবে মোম দিয়ে করা যেতে পারে। এরকম অনেক কাজও হয়, হয় না তা নয়। না আমি স্যার ওই আমাদের আগে গ্রামের দিকে ওরকম আসতো, আমি দেখেছি স্যার ব্যাপারটা। হুম হুম ও স্যার, এই তো এখানে লেখা আছে স্যার। বলুন। স্যার এখানে লেখা আছে ওই কিভাবে ধাতু বোলাতে হয়, তারপর সেই ছাঁচে ঢেলে মূর্তি বানাতে হয়, হুম শেষে ছাঁচ ভেঙে ওই মূর্তি বের করা হয়। হুম তার মানে স্যার ওই ছাঁচটাকে অনেক সময় দেখবেন। ভেঙে দিয়ে হুম এবার গলিয়ে ধাতু জিনিস তো গলিয়ে প্লাস্টিক হলে তো গলে যাবে, তো প্লাস্টিকে ওটা হয় না, ছাঁচ করা যায় না। স্যার মাটি আর মোম এটাই আমি দেখি, মানে পড়েছিলাম এক জায়গায়। স্যার আছে তো মোমের ছাঁচ বানানো। লেখা আছে তো মোম ও ধুনোর ছাঁচে। ধুনোর ছাঁচ। স্যার এমনি যে জার্মানির জিনিসগুলোতে স্যার মূর্তি করা, আমি একটি স্যার বানিয়েছিলাম, আমাদের গ্রামে এসেছিল তখন স্যার এমনি একটা জার্মানির ইয়ে ছিল, সাইকেলের কি প্যাটার্ন কি একটা ছিল, সেটা দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর মূর্তি বানিয়ে দিল ওরা গলিয়ে, তারপরে বিভিন্ন ধরনের ফার্মা আছে সেটার মধ্যে দিয়ে। হুম, ঠিক আছে। তাঁত শিল্প কোন জেলায় দেখা যায় বলুন তো, পশ্চিমবঙ্গের তাঁত শিল্প? স্যার তাঁত শিল্প মালদার, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে। হুগলি, শ্রীরামপুর, ধনেখালি, নদিয়া, নবদ্বীপ, হ্যাঁ, এইসব জেলার তাঁত শিল্প বিখ্যাত। রেশম শিল্প? স্যার রেশম শিল্প বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মালদার সুজাপুর, কালিয়াচক। স্যার আমাদের বীরভূমে হচ্ছে এখন। মৃৎশিল্প বলুন কোথাকার? স্যার বাঁকুড়া। প্রথমে নাম আসবে, তাই তো? নদিয়া জেলা। বাঁকুড়া। নদিয়ার কৃষ্ণনগর, বাঁকুড়া। কৃষ্ণনগরের মাটির পুতুলও তো বিখ্যাত, কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে মাটির পুতুল নিয়ে এসে তারাপীঠে বিক্রি করে অনেকে, প্রচুর লাভ। হ্যাঁ। গালা শিল্প বলুন। পুরুলিয়া, বাঁকুড়া স্যার। পুরুলিয়া, ঝালদা, বাঁকুড়া, সোনামুখী। আচ্ছা, চিত্তরঞ্জনে কি তৈরি হয় বলুন দেখি? স্যার রেল ইঞ্জিনের কারখানা। রেলের ইঞ্জিন তৈরি হয়। আচ্ছা, ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্প বলতে কি বোঝেন একজন বলুন দেখি? স্যার কুটির শিল্প হচ্ছে যে বাড়িতে যে ছোট ছোট যে কাজগুলো করা হয়, যেমন সেলাই, তারপরে হচ্ছে যে ঝুড়ি এগুলো তৈরি করা হয়, মাটির যেগুলো পুতুল, এগুলো হচ্ছে কুটির শিল্প। হাত পাখা। হ্যাঁ। আর ক্ষুদ্র শিল্প কাকে বলছে
বড় বড় যন্ত্রপাতি ছাড়াই যে শিল্পকর্ম তৈরি করা হয় সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প, তাই তো? হ্যাঁ, কম যন্ত্রপাতি কম লোকজন নিয়ে যে শিল্প গড়ে ওঠে। ঠিক। যদি এখন উদাহরণ দিতে বলে ক্ষুদ্র শিল্পে, তাহলে কি বলবেন? তাঁত শিল্প হবে না? তাঁত শিল্প হবে স্যার, তাঁত শিল্প হবে, কামাররা যে জিনিসটা অনেক কিছু জিনিস তৈরি করে সেটাও হবে। ঠিক। বিষ্ণুপুরের কোন শাড়ি খুব বিখ্যাত? বালুচরি। সেই শাড়ি মেনলি সেই শাড়ি কি দিয়ে তৈরি হয়? বালুচরীটা সুতির না সিল্কের? সিল্কের স্যার। ভেরি গুড, সিল্কের। সিল্কের। আচ্ছা, পিতলের এসব জিনিসকে বলা হয় ডোকরা। বাঁকুড়া, বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে লাগানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। এই হচ্ছে বিষয়, এখানে পেলাম ডোকরাতে মোম দিয়ে এবং ধুনোর ছাঁচ। ধুনোর ছাঁচ মানে ধূপ ধুনো দেয় না, ধুনো দেওয়া দেখেছেন বাড়িতে? স্যার ধুনোটা গুঁড়া করে আর ওই যে একটু মোটা ইয়ে করে দিলে না, ওটা ওই সেই কি বলবো, একটু জল দিয়ে মাখলে সেটা একটু শক্ত টাইপের হয়ে যায়, আর ছাঁচটা দিয়ে দিলে তাহলে ওটা তাড়াতাড়ি উঠে যায়। আচ্ছা, প্রথমে মোম দেয়, তারপর সেটা গলিয়ে তার উপর ঢালতে হয়, তাই তো? মোম দিয়ে 4-5টা করে নিতে হয় যাতে লেগে না যায়। বেশ, এবার কি কি তৈরি হয়? যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালমাপার কৌটা, সপরিবারে মা দুর্গার মূর্তি, এগুলো তৈরি করা হয় ছাঁচে ফেলে। এইগুলো হচ্ছে একটা উদাহরণ ডোকরা শিল্পের। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর সেরকম হ্যাঁ, এই জায়গাটা একটু আলোচনা আছে যে ভেষজ উদ্ভিদের নাম যদি বলতে বলে কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম কি কি বলবেন? নিম, তুলসী, সর্পগন্ধা, কালমেঘ, নিম। সিনকোনা গাছের নাম শুনেছেন? সিনকোনা, সর্পগন্ধা। ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা থেকে তৈরি হয়? সিনকোনা না সিনকোনা গাছের ছাল থেকে। সর্পগন্ধা থেকে কি তৈরি হয়? কোন ওষুধ? রেসারপিন, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। ভেরি গুড। আর থানকুনি থেকে? স্যার পেট ব্যথা। আমাশয়ের ওষুধ। আমাশয় স্যার। আমাশয়। আর রক্তাল্পতা হলে কি খায় মানুষ? কুলেখাড়া। ভেরি গুড। আর কালমেঘ? কাঁচকলা স্যার, কাঁচকলা, কুলেখাড়া। কালমেঘ কোন রোগে ব্যবহৃত হয়? কালমেঘ পাতার রস। আর কৃমি এবং মানে লিভার ভালো করতে, পেটের রোগ সারাতে, লিভার সুস্থ রাখতে। বেশ, একটু মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আচ্ছা, এদিকে সেরকম ভাবে ইম্পর্টেন্ট কিছু নেই। ধাতুর ব্যবহারগুলো রয়েছে। সোনা কি কাজে ব্যবহার হয় আপনারা জানেন, তামা, লোহা, এগুলো আর আলোচনা করছি না সেভাবে, খুব বেসিক জিনিস। আচ্ছা, চকমকি পাথরের একটা বিশেষত্ব বলুন দেখি কেউ। চকমকি পাথর। চকমকি পাথর দিয়ে তো আগুন আবিষ্কার করেছিল মানুষ প্রথম। ভেরি গুড। এবার এই জায়গাটা একটু আলোচনা আছে যে সপ্তর্ষি মণ্ডল কি? সপ্তর্ষি মণ্ডল হচ্ছে সাতটা তারা নিয়ে যে তৈরি, যেটা উত্তর আকাশে দেখতে পাওয়া যায়। জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে হয়, 7টি নক্ষত্র থাকে এর মধ্যে। এদের মধ্যে কি কি থাকে নাম বলতে পারবেন? 7টা ঋতুর নাম অনুসারে, 7টা ঋষির নাম অনুসারে যেটা তৈরি হয়েছে সপ্তর্ষি মণ্ডল, তার মধ্যে এই 7টা ঋষির নাম হচ্ছে পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য, বরিশি, অরুন্ধতী। স্যার ক্রতু, পুলহ, পুলস্ত্য, বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি। আর অরুন্ধতীটা হচ্ছে বশিষ্ঠের স্ত্রী, তাই যে ছোট ধরনের যে ফুটকিটা দেখা যাচ্ছে ওইটাকে বলা হয়
অরুন্ধতী। অরুন্ধতী কে না তো বশিষ্ঠের স্ত্রী, কিন্তু মেন যে সপ্তর্ষি মণ্ডল সেখানে মানে হচ্ছে অরুন্ধতী থাকে না। হ্যাঁ, সেখানে ওই 7 জন ঋষিই থাকে, যেমন ওই নামগুলো বলা হলো: পুলস্ত, অত্রি, ক্রতু, পুলহ, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। বেশ। গ্যালিলি কি আবিষ্কার করেছিলেন বলুন দেখি? স্যার দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। দূরবীন আবিষ্কার করেছেন। বেশ। সূর্য এবং পৃথিবীর মাঝে থাকা গ্রহের নাম বলুন। সূর্য আর পৃথিবীর দুটো বুধ গ্রহ আর রয়েছে, শুক্র। একটা স্যার বুধ আছে আর বুধ আছে স্যার। বুধ আর শুক্র, তার বুধ আর শুক্র। বুধ আর এই শুক্র দুটোই আছে। হবে। হুম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? স্যার বৃহস্পতি। বৃহস্পতি। ভেরি গুড। বলয়াস এমন একটি গ্রহের নাম বলুন। শনি। স্যার শনি গ্রহ। শনি। 7টি বলয় আছে। বেশ, ঠিক আছে। আচ্ছা, অমাবস্যা এবং পূর্ণিমা কেন হয় একজন কেউ বলুন দেখি? এটা একটু বলতে পারবেন, অমাবস্যা এবং পূর্ণিমা ধারণাটা? স্যার বলবো? একজন বলুন। স্যার অমাবস্যাটা হয় যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, তখন সূর্যের আলোটা পৃথিবীতে আসতে পারে না, তখন চাঁদের ছায়া পড়ে, তার জন্য এটা অমাবস্যা হয়। আর পূর্ণিমাটা হচ্ছে যখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তখন সূর্যের আলোটা চাঁদের সরাসরি পৌঁছাতে পারে না, কিন্তু হচ্ছে পাশ দিয়ে চলে আসে চাঁদে, তখন পূর্ণিমাটা হয়। কারণ হচ্ছে চাঁদ হচ্ছে কত 5 ডিগ্রি না কত মানে হেলে থাকে, ওই জন্য আলোটা পূর্ণিমায় পুরোটা এসে পড়ে সূর্যের আলোটা, 5 ডিগ্রি। ওই জন্য। হ্যাঁ স্যার, ওইরকমই মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না। স্যার হচ্ছে যে সূর্য মানে সূর্যের চারিদিকে যে পৃথিবী আবর্তন করে, আহ সেটা হচ্ছে কক্ষতল। আর হচ্ছে চাঁদ সেই একই তলে তো বরাবর এ করে না, ঘোরে না, তো একটু ব্যবধান থাকে পৃথিবীর সঙ্গে চাঁদের, সেটা হচ্ছে 5 ডিগ্রি। হয় একটু 5 ডিগ্রির ওপরে থাকে, নয় একটু নিচে। আর গ্রহণ তখনই হয়, গ্রহণের হতে গেলে স্যার দুটো শর্ত লাগে। একটা হচ্ছে যখন পৃথিবী, সূর্য আর চাঁদ একই সরলরেখায় অবস্থান করবে, আর একটা হচ্ছে যে যখন তারা একই কক্ষতলে অবস্থান করবে, এই 5 ডিগ্রির ব্যবধানটা থাকবে না, তখন হচ্ছে এটা আমাদের গ্রহণটা হয়। এটা নিয়ে আপনাদের ডেমো নেব একটা। হ্যাঁ, এটা খুব ভালো একটা টপিক। এটা ডেমো প্রায় দিতে বলে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের বিষয়গুলো ডেমো। বেশ। রাভা নৃত্য সম্পর্কে বলুন দেখি, কি রাভা নৃত্য? স্যার একটি লোক সংস্কৃতি জলপাইগুড়িতে এগুলো দেখা যায়। মেয়েরা বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে রাভা নৃত্য দেখায়, তাই তো? মেয়েরা রাভা নৃত্য দেখায়। এটা কোন জেলা অবস্থা বললেন? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, ঠিক। আচ্ছা, কয়েকটি জলদাপাড়া অভয়ারণ্য এবং জলদাপাড়ার মধ্যে দুটো নদী রয়েছে, সেই নদীর দুটো নাম বলতে পারবেন? তোরসা। টোটো কি? টোটো কোশ্চেন এসেছিল একবার পরীক্ষায়। টোটো এক ধরনের প্রজাতি, যারা মানে ওই পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং এদের ভাষা, চেহারা, খাবার মানে একটু ভিন্ন ধরনের। হাসিমারা স্টেশন কোথায় অবস্থিত বলুন দেখি কেউ একজন? হাসিমারা স্টেশন রেল স্টেশন, এটা আমাকে জানাবেন পরে কমেন্ট করে। হাসিমারা রেল স্টেশন, হোমওয়ার্ক থাকলো, কোথায় অবস্থিত একটু জানাবেন। স্যার হাসিমারা তো স্যার আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুরদুয়ার জেলায়। কনফার্ম? হ্যাঁ, বর্তমান স্যার আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আগে ছিল জলপাইগুড়ি, পরে যখন 2014-তে ভাগ হলো, কিন্তু বইটা যে আছে বইয়ের মধ্যে হয়তো এখনো জলপাইগুড়ি থাকতে পারে লেখা। আর চাটা কোথায় বিখ্যাত, দার্জিলিং না আসাম?
স্যার দুটারই বিখ্যাত। দার্জিলিং এরটা আপনার মানে স্বাদের জন্য বিখ্যাত, আর আসামেরটা রঙের জন্য। মানে স্বাদ আর গন্ধে দার্জিলিং এরটা ভালো। হুম, খেয়েছেন কেউ আসাম বা দার্জিলিং এর চা? স্যার আমার বাড়ি থেকে তো আসামও কাছে, আবার হচ্ছে দার্জিলিংও কাছে, দুটো প্রায় সম দূরত্ব, তাই গিয়ে এসেছি। কত কিলোমিটার বটে বাড়ি থেকে মোটামুটি? স্যার আমার বাড়ি থেকে আসাম বর্ডার হচ্ছে 15 কিলোমিটার, আর হচ্ছে কাছে? আমার বাড়ি, হ্যাঁ কাছেই। আর আমার বাড়ি থেকে স্যার দার্জিলিং হচ্ছে আহ, একটু আছে দূরত্ব, 65 কিলোমিটার, কিন্তু তাও কাছেই, খুব দূর না। বেশ। হ্যাঁ, আর আমার বাড়ি থেকে স্যার হচ্ছে আহ জলদাপাড়া 35 কিলোমিটার দূরে অবস্থিত। জলদাপাড়া কিন্তু স্যার আমি কোনোদিন জলদাপাড়া যাইনি। হুম, দেখে আসবেন গিয়ে সময় হলে। হ্যাঁ স্যার। আগের দিন আলোচনা করেছিলাম বাতাসে কত পরিমাণ নাইট্রোজেন থাকে, পার্সেন্টেজ, অক্সিজেনের পার্সেন্টেজ কত, আলোচনা করিনি? একবার বলে দেন দেখি। স্যার বলবো স্যার? হুম, স্যার বাতাসে হচ্ছে 78% আর অক্সিজেন থাকে 21%। আর কার্বন ডাইঅক্সাইড? আর স্যার কার্বন ডাইঅক্সাইড 0.03%। বেশ, ঠিক আছে। আর তো মোটামুটি এগুলো তো হয়ে গেছিল প্রায় আগের দিন আলোচনা। জীব ও জ্বরের ধারণা শিশুদের কিভাবে দেবেন, এটাই বলুন লাস্ট। আগের দিন একবার আলোচনা করেছিলাম জীব ও জ্বর, জীব ও জ্বরের ধারণা শিশুদের কিভাবে দেবেন। স্যার আমি বলবো। হুম, বেশ। স্যার প্রথমেই আমি শ্রেণীকক্ষের শিশুদেরকে বলবো যে দেখো এই শ্রেণীকক্ষের মধ্যে কি কি উপস্থিত আছে। দেখো তো চেয়ার টেবিল বেঞ্চ, হ্যাঁ আবার তোমাদের ম্যাডামও আছে, আর তোমরাও ছাত্রছাত্রীরাও আছো। তাহলে এদের মধ্যে দেখো এই যে ম্যাডাম তোমাদের কাছে তোমরা ডাকলে আমি যেতে পারছি, তোমরা আমাদের কাছে আসতে পারছো। তাহলে এই ম্যাডাম, ছাত্রছাত্রী এবং অন্যান্য অনেক জীব রয়েছে, তাদের মধ্যে সমস্ত প্রাণীরা এদের কিন্তু এরা উত্তেজনায় সাড়া দিতে পারে। এদের জন্ম আছে, এদের মৃত্যু আছে, কিন্তু দেখো তো এই যে চেয়ার টেবিল বেঞ্চ, ওরা কিন্তু উত্তেজনায় সাড়া, ওদেরকে ডাকলে কি আসবে? আসবে না। ওরা উত্তেজনায় সাড়া দিতে পারে না। ওদের জন্ম নাই, মৃত্যু নাই, ওদের প্রজনন ক্ষমতা নেই, কিন্তু জীবের প্রজনন ক্ষমতা আছে। এইভাবে কয়েকটা আমি এবার যখন আপনি এই একটা ভারী শব্দ বললেন প্রজনন ক্ষমতা, এটা শিশুরা না বুঝতেও তো পারে, আপনি কিভাবে বোঝাবেন তাহলে? হ্যাঁ, প্রজনন ক্ষমতাটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যে দেখো যেমন এই প্রজনন ক্ষমতাটা হচ্ছে আমাদের যেটা প্রাণীদের মধ্যে অর্থাৎ জীবের মধ্যেই রয়েছে। যেমন এই যে বড় গাছ থেকে একটা ছোট চারা গাছ জন্ম নিচ্ছে, যে বড় গাছের একটা ফল থেকে বীজ হয়, বীজ থেকে আবার নতুন চারা গাছের জন্ম হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার বংশ বিস্তার ঘটছে। তাহলে এখানে এটা তার প্রজনন ক্ষমতা রয়েছে। আবার দেখো মানুষ, গরু, ছাগল, এদের সবারই প্রত্যেকেরই দেখো বাচ্চা হচ্ছে। তাহলে এখানে এদেরও প্রজনন ক্ষমতা, একে বলা হয় এই যে বাচ্চা প্রসব করছে, কারোর বা ডিম ফুটে বাচ্চা হচ্ছে, এটা হচ্ছে প্রজনন ক্ষমতা। বেশ, ঠিক আছে। স্যার এখানে একটা আমার ইয়ে আছে যে যখন বাচ্চাদেরকে জীব জ্বরের ধারণা বোঝাবো তখন ওরা কোশ্চেন করতেই পারে যে গাছ জীব না জড়। তখন যদি আমি তো বলবো জীব, কিন্তু ওরা যখন বলবে যে কেন জীব, এ তো নড়তে পারছে না বা তারা তো শব্দ করতে পারছে না, কিছুই করতে পারছে না, তাহলে কেন জীব বলছে? তো স্যার এটা ভালোভাবে একটু বলে দিন তো ওদেরকে, কারণ ওদের মতো করে বলতে কিভাবে হবে যে বোঝাবো? জীবের শুধুমাত্র চলতে পারা বা খেতে পারা এই বৈশিষ্ট্য থাকলেই জীব নয়, জীবের আরো বৈশিষ্ট্য আছে, যেমন ছোট থেকে বড় হওয়া, উত্তেজনায় সাড়া দেওয়া। তো এই বৈশিষ্ট্যগুলো তো গাছের আছে। দেখো গাছ, একটা ছোট গাছ যখন তুমি লাগাচ্ছ, আস্তে আস্তে জল দিচ্ছ, তখন দেখো গাছটা কত বড় হয়েছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, মানে গাছে তো ছোট থেকে বড় হচ্ছে। মানে তার মধ্যে গাছ খাবার তৈরি করতে পারে নিজে, তারপরে গাছ ফুল দেয়, ফল দেয়, ছোট থেকে বড় হয়। গাছ যেমন লজ্জাবতী গাছে যদি আমরা হাত দেই, তার পাতাগুলো কুঁকড়ে যায়, মানে ওরা উত্তেজনায় সাড়া দেয়। তো এই বৈশিষ্ট্যগুলো সব জীবের বৈশিষ্ট্য, তার জন্য আমরা গাছকে জীব হিসাবে ধরবো, জড় হিসাবে ধরবো না। এভাবে বলবেন। ঠিক আছে স্যার। হুম। এবার দেখুন
আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশটা কমপ্লিট করে ফেললাম। এখন নেক্সট ডে আপনারা কি চাইছেন, মানে ভাইভা প্র্যাকটিস করতে চাইছেন নাকি ক্লাস 3 পরিবেশটা আবার শুরু করব? নেক্সট যেদিন ক্লাস হবে ধরুন আমি জানিয়ে দেবো, সেদিন আপনারা কি মানে আমার যেটা সাজেশন ছিল আপনাদেরকে বলার, সেটা হচ্ছে যে যেহেতু পরিবেশটা আলোচনা হলো ক্লাস 4-এর, তো আমার মনে হচ্ছিল ডেমোটা প্র্যাকটিস করলে ভালো হতো। তখন 3টা আলোচনা করতাম, তারপর 3 শেষ হয়ে গেলে তখন আবার ডেমো দেখতাম। এবার আপনারা জানান মতামত প্রত্যেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ডেমো হলে ভালো হয়, তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ক্লাস 4-এর। আলোচনা হলো তো ওটা মাথায় থাকবে, এবং ডেমোটা আপনাদের রেডি করতেও সুবিধা হবে বাড়িতে। বিষয়গুলো একটু আলোচনা হলো, বইটা যেহেতু পড়ছেন এখন বেশ কিছুদিন পড়লেন, তাহলে ওইটাই থাকবে নাকি? সামনে যেদিন হবে সেদিন একটা করে নিজের ইচ্ছা মতো ডেমো একটা করে 2টো করে রেডি করে রাখবেন অল্টারনেট। আমি হয়তো বললাম ডেমো কি দেবেন, 2টো বললেন নাম, তার মধ্যে আমার যেটা পছন্দ সেটা আমি ডেমো দিতে বলবো। প্রত্যেকে এরকম বলবো 2টো করে আপনারা রেডি করে রাখবেন পরিবেশ বই থেকে, আমাদের পরিবেশ থেকে। ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই ভালো হতো। আর স্যারের আজ ক্লাস নিয়েছিলেন ইন্দ্রজিৎ স্যার, ইউটিউবে লাইভ চলছিল। তো আপনারা কি সবাই দেখেছেন আজকের ক্লাস? স্যার দেখেছি আমি। পুরোটা দেখবেন, স্যারের ক্লাসগুলো খুব ভালো। স্যার যথেষ্ট শিক্ষিত এবং 2টো বিএড কলেজে পড়ানো। ইউটিউবে করালে স্যার মানে আজকাল শেষ হয়ে যাচ্ছে, বুঝাই না। হ্যাঁ বলুন। মানে ক্লাসটা হয়তো কোনোটা পড়াচ্ছে দিয়ে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, মানে হয়তো ক্লাসটা শেষ হচ্ছে না। ওরকম হচ্ছে, 2-1 দিন হচ্ছে। তার কারণ হচ্ছে ওই ওয়াইফাইটা ছেড়ে দিয়েছিল আজকে, একজন কল করেছিল, তো এরকম হয়েছিল শেষের দিকে। বাকিটা আমি আবার ওই যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকে আরেকটু শুরু করাবো ইন্ট্রোডাকশন দিয়ে, অসুবিধা নেই। এবং যেহেতু আমার ব্রডব্যান্ড কানেকশন নেই, তো আমি মোবাইলের ওয়াইফাই থেকে কানেক্ট করে ইউটিউবে লাইভ হয় সেটিং করে সেটা। তো ওই কল চলে আসলে একটু ডিসকানেক্ট হয়ে যায় ওই মুহূর্তে, তখন ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা, একটু প্রবলেম হয়। আর একটা আলাদা সিম রাখতে হবে, যেটা তো শুধুমাত্র নেট চালানোর জন্য, যতদিন এখন ব্রডব্যান্ড না নিতে পারছি। এইভাবে একটু ম্যানেজ করে ক্লাস করতে হবে, আপনাদের উপায় নেই। স্যার আমাদের ইন্টারভিউ কখন হবে কিছু কি জানতে পারছেন? ওটা তো প্রথম ক্লাস শুরুর প্রথমেই বললাম, যে আর আগের দিনও বলেছি যে সামনের মাসে যদি শুরু হচ্ছে, তো একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য, এবং সম্ভাবনাও রয়েছে সামনের মাসে শুরু হওয়ার। আশা করছি শুরু হয়ে যাবে। এখন যদি সামনের মাসে শুরু না হয়, তাহলে জানতে হবে সরকারের একটা বৃহত্তর কিছু পরিকল্পনা রয়েছে। তো বেশি ঝাড়াই বাছাই করতে চাইছে, যার জন্য স্থগিত হয়ে গেলে কিন্তু 4-5 মাস কি 6 মাসও পিছিয়ে যেতে পারে, যদি আগামী মাসে শুরু না হচ্ছে। তার মানে এখন ডিলে হবে প্রচণ্ড, এটুকুই বলা। আমি যেটুকু ধারণা করছি, যদি শুরু করা হয় দেখবেন সামনের মাস থেকে আবার শুরু করে দেবে, আর দেরি করবেন না। যা করার বাজেট পেয়ে হ্যান ত্যান যত সব হয়ে গেল, এবার সামনের মাস থেকে আশা করি শুরু করবে। আর যদি সামনের মাস থেকে শুরু না করে, তাহলে জানবেন একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে আপনাদের পুরো বিষয়টা নিয়ে। মানে ভিতরে একটা প্ল্যানিং কিছু আছে, ঝাড়াই বাছাই হবে মারাত্মকভাবে। ঠিক আছে? তবে এই মানে পজিটিভ ধরুন যে সামনের মাস থেকে শুরু হবে, সময় কম, আমাকে পুরো বিষয়গুলো একবার ঝালাই করে নিতে হবে, পড়াশোনা করতে হবে। এই হিসাবে এই কয়েকদিন একটু পড়াশোনা করুন, এটুকুই বলবো। আর গ্রুপ চ্যাট তো অন আছে, সুবিধা অসুবিধা যার যা সেটা বলবেন। যদি বলেন সিচুয়েশন বেসড কোশ্চেন অ্যান্সার নিয়ে কিছুদিন আলোচনা করতে হবে, তাও করতে পারি। যদি বলেন ইংলিশ টেক্সট বইগুলো নিয়ে যেগুলো হয়নি সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, সেটাও আমি রাজি আছি। যেটা আপনাদের মনে হবে সবাই বলবেন নিজের। তো সেই বিষয়গুলোকে আমি সাজিয়ে একটু আলোচনা করে দেবো। এইটুকুই বলার। ঠিক আছে, বেশ।